তুই আর একবার থামাতে আসলে তো তোর বাপ বেটা দুটাকে পিটাবো আমি। বাচ্চা বাচ্চার মতন থাক, একদম ঢুকবি না এসবের মধ্যে। এজওয়ান তরিকুল চৌধুরীর নাকে মুখে ঘুষি মারতে মারতে বলল, তোর বউয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার বাপ তোর বউরে রেপ করেছে। তুই জানার পরও তাহলে আমার বাপরে কিছু করলি না কেন? আমার বাপের সাথে বিজনেসে যুক্ত ছিলি কেন? তোর বউয়ের না আসামি আমার বাপ? পুলিশ তাহলে দলো না কেন আমার বাপরে? বল উত্তর দে। তরিকুল চৌধুরীর স্ত্রী লুবনাও বেরিয়ে এলেন এবার রুম থেকে। স্বামীকে ছাড়াতে গেলে এজওয়ান হাত উঁচু করে আসতে মানা করে দেয়। আসলে অবস্থা খারাপ করে ছাড়বে। তরিকুল চৌধুরীর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কুলাতে পারছে না যন্ত্রণা। শ্বশুর হয়ে মেয়ের জামাইয়ের হাতে মায়ের খাচ্ছে। কি হলো বল? তোর বউর সাথে আমার বাপ কিছু করেছে? যদি করে থাকে সেটা বল। আমি মাহির মাকে ইনসাফ পাইয়ে দেব আমার বাপরে হাজতে পাঠিয়ে। প্রুভ দ্য জাস্ট। আমি মেনে নেব আমার বাপ একজন ধর্ষক। যদি বলতে না পারিস তাহলে তোর আমি এমন হল করব যে তুই ভাবতেও পারবি না। তরিকুল চৌধুরী নাকের রক্ত মুছতে মুছতে বলল, আমি বলছি আর মেরো না আমায়। সেদিন মেরিলিন সুলতান নিবাসে যাওয়ার জন্য বের হয়েছিল ঠিকই, কিন্তু নিবাস অবধি পৌঁছতে পারেনি। তার আগেই আমি মেরিলিনকে মাঝ রাস্তা থেকে উঠিয়ে নিয়েছিলাম। মেরিলিন আমার নামে বিচার দিতে চাইছিল বাশারের কাছে, আর বাশার সেসব জানতে পারলে আমাকে বিজনেস থেকে বের করে দিত। আমি তখন রাস্তায় বসে যেতাম। সেজন্য মেরিলিনকে ধরে নিয়ে বোঝাতে চাইছিলাম যেন বাশারকে কিছু না বলে, কিন্তু মেরিলিন তার কথায় অটল ছিল। সে আমার সব কুকর্ম ফাঁস করতে চাইছিল, তাই আমি নিজ হাতে তাকে মেরে ফেলি। মারা শেষে ওর বডিটা রুমে এনে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখি, যাতে আত্মহত্যা বলে প্রমাণ হয়। হলোও তাই। মেরিলিনের হত্যার জন্য তদন্ত না হয় সেজন্য আমি পুলিশদেরকে টাকা খাইয়েছি। ডক্টরদের রিপোর্ট বাড়াতে বলেছি মিথ্যা আত্মহত্যা। মাহির পায়ের নিচে মাটি সরে গেল। তার মাকে এই লোকটা নিজ হাতে হত্যা করেছে। মাহির বুকের ভেতরটা এফোর ওফোর হতে লাগলো, তেড়ে আসলো। তরিকুল চৌধুরীর গলা চেপে ধরে বলল, শয়তানের বাচ্চা, তুই মেরেছিস আমার মাকে, নিজ হাতে মেরেছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই মানুষ নামে জানোয়ার, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাশ থেকে ফলের ছুরিটা নিয়ে মারতে নিলে এজওয়ান থামিয়ে দেয়। মাহি হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, ছাড়ুন হাত, আমি এটাকে মেরেই ফেলবো। ও মেরে ফেলছে আমার আম্মাকে। আমি এত বছর ধরে জেনে এসেছি আমার আম্মুর আত্মহত্যার পেছনে আপনার বাবার হাত, কিন্তু আমার মা তো আত্মহত্যাই করেনি। এই শয়তানের বাচ্চা মেরে ফেলেছে। আমি নির্দোষ একটা লোকের প্রাণ নিতে যাচ্ছিলাম, যেখানে আমার জন্মদাতা পিতা নামের একটা কুলাঙ্গার কীট আসল হত্যাকারী। এজওয়ান মাহির হাতে থাকা ছুরিটার দিকে তাকিয়ে বলল, এই ফল কাটা ছুরি দিয়ে মারলে বড় জোর আহত হবে আমার মতন। মরবে না, মারতে হলে রান্দাও দিয়ে কুপিয়ে কুপিয়ে মারতে হবে। সেটাই এনে দিন, আমি এটাকে নিজের হাতে মেরে জেলে যাব। ওহো সুইটহার্ট, খুনে দায়ে যদি জেলে যেতেই হয় তাহলে শুধুমাত্র আমার খুনের দায়ে যাবে জেলে। এইটার ব্যবস্থা আমি করেছি। এমন ব্যবস্থা করব যাতে সারা জীবন জেলে পচে মরতে হয়। চলো এখন শ্বশুরের পা ধরে ক্ষমা চাইবে। তোমার এই গর্দব মাথার জন্য আমার বাপ মরতে মরতে বেঁচে গেছে। পুলিশ এসে তরিকুল চৌধুরীকে নিয়ে গেল। সেই ২৬ বছর আগের আত্মহত্যা কেসের আবার পুনরায় তদন্ত করা হবে। কেসটার দায়িত্ব এসে পড়েছে হাবিবের উপর। বাশার সুলতান তরিকুল চৌধুরীর ব্যাপারে সব জেনে আশ্চর্য হয়েছে। রেগে বলেছে, হারামজাদার যেন সর্বোচ্চ শাস্তি হয়। এজওয়ান মাহিকে নিয়ে নিবাসে ফিরেছে। সোলেমান আর চোখে ছোট ভাইয়ের কার্যকলাপ দেখতে লাগলো। বাপের খুনিকে ফের নিবাসে নিয়ে আসা। সোলেমান কিচ্ছু বলল না। মাহির উপর থেকে তার এক্সপেকটেশন সব উঠে গেছে। এত পড়াশোনা করা শিক্ষিত মেয়ের দ্বারা এত বড় ভুল। নিজের ঘরে খুনিকে রেখে পরের ঘরের মানুষকে এসেছে খুন করতে। বাশার সুলতান মাহিকে নিবাসে দেখে একটুও খুশি হলেন না। কেই বা নিজের হত্যাকারীকে দেখে খুশি হয়। মাহি কিছু বলতে আসলে বাশার সুলতান এড়িয়ে যাচ্ছে। ভরসা নেই, আবার না কখন মিষ্টি হাসি দিয়ে মেরে ফেলে। নারী বড় ছলনাময়ী, জীবনের দাম অনেক। এত তাড়াতাড়ি মরতে চায় না বাশার সুলতান। মাহিও জোর দিয়ে কথা বলার তেমন চেষ্টা করছে না। এত বড় ব্লান্ডার কি করে করতে পারলো সে? মাহির উচিত ছিল শুধু বোনের কথার উপর বিশ্বাস না করে নিজেরও অনুসন্ধান করা। বাশার সুলতান এখন ভালোই আছে শুনে মেহেরিন স্বস্তির শ্বাস ফেলল। কিন্তু ভিলার কেউ জানে না মাহি বাশার সুলতানকে মারার চেষ্টা করেছে। এজওয়ান মানা করেছে বলতে। ভিলার সবাই জানলে মাহিকে সবাই খারাপ বলবে।
আফিয়া সুলতান সোলেমানকে ফোন করলো। অনেক দিন হলো আফিয়া সুলতানের মা আফসানা বেগম নাতবউকে দেখতে চাইছেন, বিছানায় পড়ে গেছেন তিনি। বয়স তো অনেক হলো। আফিয়া সুলতান চাইছেন সোলেমান মেহেরিনকে নিয়ে একটু দেখা করে আসুক। সোলেমান জানিয়েছে আগামীকাল আসবে, মেহেরিনকে নিয়ে যাবে, আর সেখান থেকে ঘুরে সোজা সুইজারল্যান্ড যাবে। আগস্টের আগে ফিরবে না। মেহেরিন যেন নিজের সবকিছু গুছিয়ে রাখে। আফিয়া সুলতান আচ্ছা বলে মেহেরিনকে জানালো সোলেমান আসবে, আর এসে তাকে বরিশাল নিয়ে যাবে। মেহেরিন স্বামী আসবে শুনে খুশি হলো, কিন্তু কবে আসবে সেটা বলল না। বাশার সুলতান সোলেমানের চলে যাওয়ার কথা শুনে ভ্রু কুচকালো। আশ্চর্য, 17 মার্চের আগে কি করে দেশের বাইরে যাচ্ছে? 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি হবে, সেটা নিয়েও এলাহি আয়োজন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী আসবে। দেশে আরেক বিস্তার গন্ডগোল হতে যাচ্ছে। বাংলাদেশের মুসলিম লোকজন ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ঢুকতে দিবে না বলেছে। জায়গায় জায়গায় আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। দেশের রণক্ষেত্র হতে যাচ্ছে। সেই সবের ভেতরে বাশার সুলতানকে একা রেখে ভাইস্তা তার দেশের বাহিরে যাচ্ছে। সোলেমান চাচার এহেন কথা শুনে বলল, নিজের জন্মদিনে জীবনে 10 টাকার একটা কেক কিনে খাইনি, সেখানে আমি অন্যের জন্মদিনে এত নাটক করব? তুমি সামলিও, আমি বাইরে থেকে পালন করবো। শাইন, ইব্রাহিম আছে তোমার সাথে, এই জওয়ান আছে, তারা সামলেবে। গন্ডগোল হলে তোমরা যা করণীয় তাই করবে, ওপর মহল থেকে যা বলবে তাই শুনবে। 15ই আগস্টের পর আসবো আমি, ততদিন ক্ষমতা তোমার হাতে। বাশার সুলতান এজওয়ান আর ইব্রাহিমের দিকে তাকালো। এজওয়ান বলল, আমি ভাই যাওয়ার পরপরই চলে যাচ্ছি। রুমাইসা সুন্দরবন যাবে বলেছে, সেখানে যাব বউ বোন নিয়ে, আমি থাকতে পারবো না। ইব্রাহিম এবার নিজের দিকে বাশার সুলতানকে তাকাতে দেখে বলল, আমার দিকে তাকিয়ে লাভ নেই চাচা, আমিও এজওয়ানের সাথে চলে যাব। অনেকদিন হলো ঘুরতে যাই না কোথাও। আপনি একাই জন্মদিন পালন করেন ছেলে পেলে নিয়ে। বাশার সুলতান হতাশ। আজ একটা বউ নেই বলে সেও বলতে পারছে না আমিও থাকতে পারবো না, দেশের বাইরে চলে যাব। পরের দিন দুপুরে সোলেমান নওগাঁ আসলো। মেহেরিন তখন দুপুরের নামাজটা পড়ে ভাত ঘুম দিয়েছে। হুট করে খুব পরিচিত পারফিউমের ঘ্রাণ পেতে লাগলো নাকি, কিন্তু চোখ মেলতে পারছে না ঘুমের কারণে। আকস্মিক মাথায় কারো হাতের স্পর্শও পেল না, আর চোখ বন্ধ করে রাখতে পারল না মেহেরিন। চোখ মেলে তাকাতেই কালো শার্টে স্বামীকে দেখে মেহেরিন চমকে উঠল। ভুল দেখছে নাকি? পরপর কয়েকবার চোখ ঝাপটানি দিল। না, ঠিকই দেখছে, তার স্বামী এসেছে। মেহেরিন বোঝা মাত্রই শোয়া থেকে উঠে বসলো। অবিশ্বাস্য গলায় বলল, আপনি? সোলেমান মেহেরিনের মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, আমি। মনে হচ্ছে ভ্রম। সোলেমান মেহেরিনের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলল, ইটস ট্রু সুলতানা, আমি এসেছি। এখনো বিশ্বাস হলো না? নাও, আই ক্যান কিস মি। মেহেরিন জিজ্ঞাসা করলো। আর ইউ শিওর? সোলেমান মেহেরিনের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল। ইয়া, আই এম শিওর, কিস। মেহেরিন তার নরম দুহাত সোলেমানের গালে রেখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল মুখটা। সোলেমান আলগোছে মেহেরিনের কোমর চেপে নিজের সাথে চেপে নিল। মেহেরিনের এই একটা চুমুই প্রকাশ করছে কতটা তৃষ্ণার্ত ছিল সে। মেহেরিন চুমু খেয়ে সরে আসতে নিলে সোলেমান আসতে দিল না। মেহেরিনের ঠোঁটের দিকে এগুতে এগুতে বলল, নাও মাই টার্ন মিসেস সুলতানা। পরম যত্নে আঁকড়ে ধরল মেহেরিন ওষ্ঠ। সোলেমান নিজের ওষ্ঠদ্বয় দ্বারা মেহেরিন গ্রহণ করে নিল স্বামীর এই আদরটুকু। সোলেমানের বা হাত মেহেরিনের কামিজ ভেদ করে উন্মুক্ত কোমরে বিচরণ করছে। বেশ অনেকক্ষণ পরই সোলেমান মেহেরিনকে ছাড়ল। মেহেরিন ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে স্বামীর বুকে মাথা রেখে শরীর ছেড়ে দিল। সোলেমান চেপে ধরল মেহেরিনের মাথাটা। তারপরের দিন সকালে সোলেমান মেহেরিনকে নিয়ে বেরিয়ে পড়ল বরিশালের উদ্দেশ্যে। মেহেরিনকে সোলেমান বলেছে, জাস্ট 2 এক সেট জামা কাপড় নাও, আমরা একদিন বরিশাল থেকে তারপর সুইজারল্যান্ডে যাচ্ছি। মেহেরিন গাড়িতে উঠতে সোলেমান সিট বেল্ট বেঁধে দিতেই মেহেরিন জিজ্ঞাসা করলো, আমরা বরিশাল কেন যাচ্ছি? সোলেমান গাড়ি চালাতে চালাতে বলল। তোমার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। মেহেরিন গাড়ির জানালা দিয়ে বাহিরটা দেখতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, সুলতান সাহেবের কোনো আত্মীয়কে সে এখনো দেখেনি। মেহেরিন তো বউ ভাতের অনুষ্ঠানটাই হয়নি, কিন্তু বিয়েতে তো কোনো আত্মীয়কে দেখলো না। 1 ঘন্টা পর মেহেরিন আর সোলেমান গাড়ি থেকে নামলো। শাহ মখদুম বিমানবন্দরে। সোলেমান মেহেরিনের হাত ধরে গাড়ি থেকে বের হয়ে তার প্রাইভেট জেটের দিকে আগালো। এই জেটটা অন্য জেটের তুলনায় ছোট। জেটের সামনে দাঁড়িয়ে সোলেমান পাইলটের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, সব ঠিকঠাক তো? পাইলট বিনম্রভাবে মাথা নেড়ে উত্তর দিলেন, জি স্যার, সব প্রস্তুত, উড়ান নিরাপদ। মেহেরিন জেটের দিকে এগুলো। তারা প্লেনে করে যাবে। মেহেরিন কখনো প্লেনে চড়েনি। সোলেমান মেহেরিনকে নিয়ে সিঁড়ি বেয়ে চড়ে ভিতরে ঢুকলো। পাইলট ককপিটে বসে সমস্ত যন্ত্র পরীক্ষা করলেন। ইঞ্জিন গর্জন শুরু হলো। জেট ধীরে ধীরে রানওয়েতে এগোতে লাগলো। হালকা কুয়াশা ধুলো মিশ্রিত বাতাসে সামান্য কাঁপুনি অনুভূতি হলো। মেহেরিন সিটে বসে
মেহেরিন সিটে চেপে বসে গভীর শ্বাস নিল। সোলেমান পাশ থেকে সবকিছু নজর রাখলো। উড়াল শুরু হলো। মেহেরিন প্লেনের জানালা দিয়ে দেখতে পেল সবুজ ক্ষেত, নদী, ছোট গ্রামীণ রাস্তা। কি অপূর্ব সেই দৃশ্য। প্রায় 55 মিনিট পর উড়াল শেষে জেট বরিশাল বিমানবন্দরে অবতরণ করলো। বরিশাল বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে তারা দুপুরে লাঞ্চ করে পিরোজপুরের বহরমপুরের দিকে রওনা দিল। প্রায় 2 ঘন্টা শেষে তারা এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত বাড়িটায়। মেহেরিন দেখলো শ্যাওলা রঙের একতলা বিশিষ্ট বাড়ি, চারিদিকে একরকম একতলা করে আরো দুটো বাড়ি, দুপাশে লম্বা উঠান। কি সুন্দর বাড়িটা। একপাশে গরুর ঘর, ছোট পুকুর, পুকুরে মাছ ধরছে কেউ জাল দিয়ে। সোলেমান মেহেরিনকে নিয়ে বাড়িতে ভিতর ঢুকতে দুজন মহিলা বেরিয়ে আসলো। জানালা দিয়ে সোলেমানদের দেখা মাত্রই ছুটে এসেছে। মহিলা দুটো সোলেমানের দিকে এগিয়ে এসে বলল, আসলে তাহলে বউ নিয়ে সুলেমান? সোলেমান মৃদু হেসে বলল, এত করে বললেই নাচতে না এসে পারা যায়? মহিলা দুটো মেহরিনের দিকে তাকালো। একটা সোলেমানের ছোট মামি ময়না, আর পাশেরটা ওনার মেয়ে মিম, সাথে সোলেমানের বড় মামু খালেক মোল্লার ছেলে খায়রুলের বউ। ছোট ভাইয়ের মেয়েকে ছেলের বউ বানিয়েছে খালেক মোল্লা। তারা এখনো মুখ দেখতে পারেনি মেহরিনের মুখে নিকাব থাকায়। পুকুর থেকে মোল্লা বাড়ির বড় ছেলে খালেক মোল্লা উঠে আসলেন। সোলেমান মামাকে দেখে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, ভালো আছেন মামা? খালেক মোল্লা বললেন, এই তো বাবা, ভালো আছে। তোমার মারে সেই কবে থেকে বলতেছিলাম সুলেমান যেন বৌমারে নিয়ে আসে। তোমার তো সময়ই হচ্ছিল না, কত ব্যস্ত মানুষ। এখন যে আসছো, 1 সপ্তাহের আগে যেতে দেবো না। কালে রওনা দিতে হবে মামা, আসলে দেশের বাইরে যাব তো, থাকা সম্ভব নয়। খালেক মোল্লা হতাশ হলো। ছেলেটা আসলেই একদিনের বেশি থাকেই না। ময়না বেগম সামনে থেকে সরে বলল, ভেতরে চলো, জিরিয়ে নাও, কথাবার্তা পরে হবে। বৌমাকে নিয়ে রেস্ট নাও, আমি নাস্তা পাঠাচ্ছি। সোলেমান মেহেরিনকে নিয়ে ভেতরে চলে আসলো। সোলেমান এসেছে শুনে তার ছোট মামা মালেক মোল্লা বাজার থেকে বড় বড় মুরগি, মাছ, মিষ্টি, দই নিয়ে এসেছে। মেহেরিন বোরখাটা খুলে ফ্রেশ হয়ে নিল। মেহেরিন এর হতেই সোলেমান গেল ফ্রেশ হতে। এর ভেতরে মিম আসলো নাস্তা নিয়ে। দরজায় টোকা দিতে মেহেরিন গিয়ে দরজা খুলতে মিম জাস্ট হা হয়ে গেল মেহেরিনকে দেখে। কি সুন্দর দেখতে এই মেয়েটা, চোখ ধাঁধানো সুন্দর। মেয়েটার গায়ের রঙের সামনে মিমের গায়ের রঙকে কালো বলতেও দ্বিধা করবে না কেউ। যদিও মিম শ্যামলা। মেহেরিন অস্বস্তিতে পড়ে গেল মিমের এমন চাহনিতে। সোলেমান ওয়াশরুম থেকে বেরিয়ে মিমকে এভাবে তার বউয়ের দিকে তাকাতে দেখে বলল, নজর কম দাও আমার বউয়ের উপর মিম। মিম হেসে ফেলল। আপনার বউ কিন্তু মেলা সুন্দর ভাই, আপনি জিতছেন। আমার বউ হেরেছে বলেছো? এমা না না, ভাবিও জিতছে। আপনাকে দুজনরে সেই মানাইছে, যাকে বলে ইংরেজিতে মেড ফর ইচ আদার। খাবার খাইয়া ভাবিরে নিয়ে দাদির কাছে আইসেন, দাদি দেখতে চাইতেছে আপনাকে। আচ্ছা যাও, আসতেছি। মিম চলে গেল। মেহেরিন মৃদু হাসলো মিমের মেডিং ফর ইচ আদার শব্দটা শুনে। মেহেরিন দরজাটা চাপিয়ে দিয়ে খাবার নিয়ে বিছানায় আসলো। সোলেমান ভেজা টাওয়েল সোফায় ফেলে এগিয়ে আসলো। মেহেরিনের হাতে থাকা খাবারের প্লেট উঁচু করে দেখলো ভাত মাংস দেওয়া হয়েছে। খেতে ইচ্ছে করলো না সোলেমানের। আসার পথে খেয়ে এসেছে পেট ভরে। মেহেরিনকে বলল, তুমি খেয়ে নাও। মেহেরিন খাবারগুলোর দিকে তাকিয়ে বলল, পেট ভরা তো আমার, এত খাবার কি করে খাবো? সোলেমান এক প্লেট দেখিয়ে বলল, এটা থেকে নিজে খাও আর আমাকে খাইয়ে দাও। খাবারটা নষ্ট হলে বিষয়টা বাজে দেখাবে। মেহেরিন হাত ধুয়ে সোলেমানকে খাইয়ে দিয়ে নিজেও খেতে লাগলো। এমন সময় হুট করে দরজা ধাক্কা দিয়ে একজন ভেতরে ঢুকতে বলল, আমি নতুন মামি দেখবো, আমি নতুন মামি দেখবো। লাল টুকটুকে জামায় মেহেরিনের কোলে গুটিসুটি হয়ে বসে আছে ছোট্ট জিম। বয়স তার হবে 4-এর মতন। আধো আধো হাতে মেহেরিনের গাল ছুঁয়ে দিচ্ছে থেকে থেকে। মেহেরিন মুগ্ধ হয়ে দেখছে বাচ্চা মেয়েটাকে, কি কিউট মাশাআল্লাহ। মায়ের চেয়ে উজ্জ্বল গায়ের রং হয়েছে মেয়েটার। মেহেরিন চুমু খেলো জিমের হাতে। জিম তার মিষ্টি গলায় জিজ্ঞাসা করলো, বাইরে আছো তুমি? মেহেরিন হাসলো এই কথা শুনে। দুগালে হাত রেখে বলল, হ্যাঁ মা, ভালো আছি আমি। তুমি ভালো আছো? ভালো আছি। মিম হতাশ হচ্ছে মেয়েকে নিয়ে। মেয়ের হাত ধরে টানলে আরো জাপটে জড়িয়ে ধরে জিম মেহেরিনকে। মেহেরিন বলল, আপু থাকুক না। অনেক জ্বালাবো তোমারে ভাবি, খুব দুষ্টামি করে। সমস্যা নেই। মিম চলে গেল। পাশে দাঁড়িয়ে সোলেমান দেখছিল বউ আর মেয়েটাকে। মিমের যে মেয়েও হয়েছে জানতো না সোলেমান। জানলে আসার পথে মেয়েটার জন্য কিছু নিয়ে আসতো। সোলেমান মেয়েটার দিকে ঝুঁকে গিয়ে জিজ্ঞাসা করলো, নাম কি? জিম সোলেমানের দিকে তাকিয়ে বলল, জিম। মেহেরিন বলল, মাশাআল্লাহ, সুন্দর নাম তো তোমার। সোলেমান সোজা হয়ে বলল, চলো নানুর সাথে দেখা করব। মেহেরিন বসা থেকে উঠে জিমকে কোলে নিতে চাইলে সোলেমান বলল, হাঁটিয়ে নিয়ে আসো, কোলে নেওয়ার দরকার নেই, দেখতে নাদুস নুদুস লাগছে, পড়ে যেতে পারো। আমি পারবো। সোলেমান গম্ভীর গলায় বলল, যেটা বলছি সেটা করো, হাঁটিয়ে নিয়ে আসো। হাঁটতে জানে তো?
মেহেরিন হাত ধরে হাঁটা ধরল জিমের। দক্ষিণ দিকের রুমে বিছানায় শুয়ে আছে আফসানা বেগম। বয়স তার ৭৯ ছুঁই ছুঁই। কমাস ধরে সেই বিছানায় পড়া। প্রসাব পায়খানা আসলে ছেলের বউ নাতনি ধরে নিয়ে যায়, তারাই গোসল করিয়ে দেয়। চোখেও আজকাল ঝাপসা দেখেন তিনি। সোলেমান মেহেরিনকে নিয়ে রুমে ঢুকলো। মেহেরিন দেখলো আফসানা বেগমকে। খালেক মোল্লার বউ লিপি বেগম বলল, আম্মা, সোলেমানের বউ আইছে? আফসানা বেগম মাথা এদিক ওদিক ঘুরিয়ে বলল, ওই আমার সোলেমানের বউ, আমার একটু দেখতেও আসে না সোলেমান। সোলেমান এগিয়ে গিয়ে পাশে বসলো। নানির হাত ধরে বলল, এই তো আমি। আফসানা বেগম উঠতে চাইলেন, শোয়া থেকে সোলেমান উঠিয়ে বসালো। আফসানা বেগম সোলেমানের মুখ গুজে মুখে হাত বুলিয়ে বলল, নানিরে একটু দেখতে আসো না নানু ভাই, আপন নানি না বলে দেখতে আসো না, তাই না? মেহেরিন ভ্রু কুচকালো। আপন নানি না মানে? তাহলে কি আফিয়া সুলতানের সৎমা উনি? ব্যস্ততার জন্য আসা হয় না নানু। লিপি বেগমের দিকে তাকিয়ে সোলেমান বলল, নানুর চিকিৎসা হচ্ছে তো? লিপি বেগম বলল, আফসানা সুলতান তার নাত বউকে দেখার জন্য বলল। নাত বউ কই, সে আসে না কেন আমার কাছে? মেহেরিন এগিয়ে গেল, সালাম দিয়ে বলল, এই তো আমি নানু, ভালো আছেন আপনি? আফসানা বেগম হাত বাড়ালেন। মেহেরিন হাতটা ধরতেই আফসানা বেগম পাশে বসিয়ে বলল, তোর মুখটা আমি ঝাপসা দেখতাছি রে নাত বউ। শুনছি পরীর মতন বউ আনছে আমগো সোলেমান। ইস, তরে দেখতে পারতেছি না আমি। মেহেরিন হাত ধরে বসে রইল। বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো তারা। রাতে খায়রুল আসার পর সোলেমান খায়রুলের সাথে উঠানে গিয়ে কথাবার্তা বলতে লাগলো। জিম মেয়েটা মেহেরিনকে ছাড়ছেই না, সাথে সাথে থাকছে। মেহেরিনও সাথে সাথেই রাখছে। রাতে সবাই বড় ডাইনিং টেবিলে বসে একত্রে খেয়েছে, যার রুমে চলে গেল ঘুমাতে। সকাল ভোরের দিকে মেহেরিন ফজরের নামাজটা শেষ করতে সোলেমান মেহেরিনকে নিয়ে ধানসিঁড়ি নদীর কাছে আসলো। মেহেরিন জীবনানন্দ দাশের কবিতায় পড়েছিল ধানসিঁড়ি নদীটাকে। খুব ইচ্ছে জেগেছিল দেখার, তবে সেই সৌন্দর্য এখন আর তেমন নেই যেমনটা কবিতার লেখায় প্রকাশ করেছিল। ভরাট হয়ে আসতেছে নদীটা। সোলেমান মেহেরিনকে নিয়ে হাঁটলো নদীর পাশ দিয়ে। বেশ কিছুক্ষণ হেঁটে তারা বহরমপুর চলে আসলো। সকালের খাবার খেয়ে তারা সকলের থেকে বিদায় নিয়ে বরিশাল বিমানবন্দরে চলে আসলো। এখান থেকেই তারা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে। সোলেমান মেহেরিনকে নিয়ে ঠিক দুপুর 2:15 প্রাইভেট জেটে চললো। প্রায় 8 ঘন্টার ফ্লাইটের পর সন্ধ্যার দিকে তারা পৌঁছালো সুইজারল্যান্ড এনগাডিন এয়ারপোর্ট সামেদান, যা সেন্ট মরিটজের খুব কাছে। সোলেমান জেট থেকে নেমে মাস্ক পরে নিয়েছে মুখে। বিমানবন্দর থেকে বের হয়ে মেহেরিন দেখলো তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল লাক্সারি প্রাইভেট গাড়ি। গাড়ির আগে পিছে আরো 4টে গাড়ি। সোলেমান মেহেরিনের হাত ধরতে দুজনে এসে মেহেরিনদের লাগেজটা তুলে রাখলো গাড়িতে। সোলেমান মেহেরিনকে নিয়ে গাড়ির কাছে আসতে সেই দুজন দরজা খুলে দিল। সোলেমান মেহেরিনকে নিয়ে গাড়িতে উঠে বসলো। সোলেমান ড্রাইভার, রিয়ম গাড়ি চালাচ্ছে। মেহেরিন জানালা দিয়ে পেছনে তাকিয়ে দেখলো তাদের গাড়ির পিছনে সেই গাড়িগুলো আসছে। সামনের গাড়ি দুটো যেদিকে যাচ্ছে তাদের গাড়িটাও সেদিকে যাচ্ছে। সোলেমান মেহেরিনকে এভাবে বারবার পেছনে ফিরতে দেখে বলল, আমার গাট ওরা, ডোন্ট ওয়ারি। গাড়িটা ধীরে ধীরে চলে গেল এনগাটিন ভ্যালির বিশাল শান্ত সবুজ মাঠের দিকে। চারিপাশে কোনো বাড়ি নেই, শুধু পাহাড়, খোলা ঘাসের মাঠ এবং দূরে ছোট ছোট ঝর্ণা স্বর। মার্চ মাসের হালকা ঠান্ডা বাতাস মুখে লাগে, আর সূর্য পশ্চিমে ঢলে যাচ্ছে। ভ্যালির একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে সোলেমানের বিশাল ক্রিম কালারের ভিলা। কংক্রিট ও মার্বেল দিয়ে তৈরি দোতলা। বাইরে থেকে বিশাল কাচের জানালা আর বারান্দা চোখে পড়ে। ফ্রন্টে চকচকে লন, আর ভিলার চারিপাশে 8 থেকে 10 জন গার্ড পাহারায় দাঁড়িয়ে আছে। সোলেমান গাড়ি থেকে নামলো। মেহেরিনের হাত ধরে গার্ডরা স্বয়ংক্রিয়ভাবে ভিলার চারিপাশে অবস্থান নিল। সোলেমান ভিলার ভেতরে হাঁটা ধরল। সুলতান নিবাসের থেকেও বিশাল আকৃতির বাড়ি এটা। বাহিরে বাড়ির গেটের দেয়ালে লেখা সোলেরা হাউস। সোলেমান মেহেরিনকে নিয়ে সোজা নিজের কক্ষে চলে আসলো। বিশাল বড় সেই কক্ষ, একদম পরিপাটি। ড্রেসিং এরিয়াটা জাস্ট দেখার মতন ছিল। রুমের একপাশে একটা দেয়ালে লুকানো আর্মোর ক্যাসেট, যা কেবল সোলেমানই খুলতে পারে। এটা সোলেমান ছাড়া কেউ জানে না। সোলেমান শার্টের উপর পরা ভেস্টটা খুলতে খুলতে বলল, মেহেরিন, ড্রেসিং এরিয়ায় তোমার পোশাক রাখা আছে, নিয়ে গিয়ে ফ্রেশ হও, কুইক। মেহেরিন বোরখাটা খুলে ড্রেসিং এরিয়া গিয়ে দেখলো পোশাকের কারখানা বোধহয়। সব কালারের ড্রেস আছে এখানে, সবগুলো লং গাউন, শিফন কাপড়ের ফুল হাতার। মেহেরিন একটা ব্লু কালারের গাউন নিয়ে চলে গেল ফ্রেশ হতে। সোলেমান অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। দুজনেই ফ্রেশ হলে নিচে আসে খাবার খেতে। খাবার টেবিলে হরেক রকমের খাবার সাজানো। 3 জন মহিলা সার্ভেন্ট আছে দাঁড়িয়ে। সোলেমান মেহেরিনকে নিয়ে চেয়ার টেনে বসলো। টেবিলের খাবারের তালিকা হচ্ছে চিকেন কনসোমে, বেকড ভেজিটেবলস, মিক্সড গ্রিন স্যালাড, চকলেট মাফিন, fruit tart, grilled ribeye steak, baked lamb chops, sparkling water.
মেহরিনের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, খাওয়া শুরু করো। মেহরিন খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষে সোলেমান মেহরিনকে নিয়ে রুমে আসলো। মেহরিন রুমে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আর সোলেমান ল্যাপটপ নিয়ে বসলো। মেহরিনের ইচ্ছে করছে রাতে খোলা মাঠে গিয়ে হাঁটতে। সোলেমান ল্যাপটপ থেকে মুখ সরিয়ে মেহরিনের দিকে তাকাতেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। সোলেমান ফোন বের করে দেখলো লুকা ফোন দিয়েছে সোলেমানের ম্যানেজার। সে সোলেমান রিসিভ করে বলল, হ্যাঁ লুকা বলো। স্যার, আগামীকাল একটা পার্টিতে আপনাকে ইনভাইট করা হয়েছে। তারা চাচ্ছে আপনি যেন অংশগ্রহণ করেন। ওকে, আই উইল ট্রাই। শুনলাম স্যার আপনি বলে বিয়ে করেছেন, ঘটনা সত্যি? হ্যাঁ, আর কোনো কথা আছে? না স্যার, শুভরাত্রি। সোলেমান ফোন কেটে ল্যাপটপটা কোল থেকে নামিয়ে বসা থেকে উঠে ব্যালকনিতে এসে মেহরিনের পেছনে দাঁড়িয়ে মেহরিনকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। সোলেমান আকস্মিক এভাবে ধরায় মেহরিন চমকে ওঠে। সোলেমান সেটা বুঝে নাক ঘাড়ে ঘষে বলল, চমকে উঠো কেন? অভ্যস্ত হও আমার সয়। এখন তো জাস্ট ঘাড়ে মুখ ডুবেছি, একটু পর তো অন্য কোথাও মুখ ডুবাবো, তখন কি করবে? মেহরিন সোলেমানের হাতের উপর হাত রাখলো। ভালো লাগছে তার। সোলেমানের গলার কাছে নিজের মাথা টেকে নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল। সোলেমান এক হাতে পাজা কোলে নিয়ে কাউচে বসলো মেহরিনকে তার কোলে বসিয়ে। মেহরিন সোলেমানের শার্টের বোতাম নাড়াচাড়া করছে। আকাশে চাঁদটা আজ সুন্দর। সোলেমানের ইচ্ছে হলো বউ নিয়ে হাঁটতে, সেজন্য আর বসে না থাকে কোলে নিয়ে নিচে মাঠে আসলো। গার্ডরা সোলেমানের আশা দেখে মাথা নত করে পেছনে ঘুরে সরে দাঁড়ালো। সোলেমানের করা আদেশ আছে, তার বউ যেদিকে থাকবে সেদিকে যেন তাদের ছায়াও না দাঁড়ায়। সোলেমানের করা আদেশ আছে, তার বউ যেদিকে থাকবে সেদিকে যেন তাদের ছায়াও না থাকে, সবসময় মাথা নত থাকবে, চোখ তুলে তাকানো বারণ। সোলেমান মেহরিনকে নামিয়ে হাত ধরে হাঁটা ধরলো। সবুজে ঘেরা মাঠ, জায়গায় জায়গায় ছোট ছোট ঝর্ণা, ছোট একেবারেই ছোট্ট ছোট্ট রেক, তার উপর মৃদু লাইট আর ঠান্ডা শীতল বাতাস। কি শান্তি! মেহরিনের ভালো লাগছে এভাবে হাঁটতে। হাঁটতে হাঁটতে সোলেমানের মনে হলো বউয়ের ছবি তোলা যাক, সেজন্য সোলেমান মেহরিনকে লেকের পাশে বসতে বলল। মেহরিন বসলো। সোলেমান একটু দাঁড়িয়ে মেহরিনের ছবি তুললো। ছবি তোলা শেষে মেহরিনকে নিয়ে সোলেমান লেকের পানিতে পা ভিজিয়ে বসলো। মেহরিনের মাথা সোলেমানের কাঁধে। সোলেমান মেহরিনের মাথায় চুমু খেয়ে বলল, ভালো লাগছে? মেহরিন এর শান্তির সহিত বলল, খুব। খুবই। হুম। কাল একটা পার্টিতে যেতে হবে, তোমায় নিয়ে যাবো ভাবছি। আমি অভ্যস্ত না ওইসবে। সমস্যা নেই, তুমি তোমার মতো করেই যাবে। না গেলে হয় না? হুম, হয় না, আমার সাথে সাথে রাখবো, সেই ব্যবস্থা করা আছে আমার। আচ্ছা ঠিক আছে, এখন একটা গান শোনান তো সুলতান সাহেব। ভালো লাগছে, আকাশটাও সুন্দর, পরিবেশটাও সুন্দর। সোলেমান ঠিক আছে বলে মেহরিনকে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে মেহরিনের তর্জনী আঙ্গুলটা ধরে মেহরিনকে ঘুরিয়ে গাইতে লাগলো। গান শেষে মেহরিন সোলেমানের পেছনে পিঠে হাত দিয়ে জড়িয়ে বুকে মাথা ঠ্যাস দিয়ে সোলেমানের পায়ের সাথে পা মিলিয়ে রুমে আসলো। রুমে এসে মেহরিনকে জড়িয়ে ধরে ঘুম দিল সোলেমান। এজওয়ান মাহিকে বলে দিয়েছে তারা দুদিন পর সুন্দরবন যাবে। মাহি সেটা শোনা মাত্রই না করে দিয়েছে, বলেছে যাবে না। এজওয়ান সেটা শুনে বলল, তোমার আমি জিজ্ঞেস করিনি যাবে কি যাবে না, বলছি আমরা যাচ্ছি। ওকে যান, আমি আপুর বাসায় চলে যাব। তোমারও নিয়ে যাব, কথা কানে যায় না। রুমাইসা বলেছে তোমাকেও নিয়ে যেতে সাথে। আমার বোনের কথা আমি ফেলতে পারি না, তাই নিজের সহ আমার জামা কাপড় গুছিয়ে রাখো। মাহি বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, আমি গিয়ে কি করব? আমার সেবা যত্ন করবা। পারবো না। তুমি ভাঙবা তবু মস্কাবা না। আপনি কি ভাবছেন আপনার বাবা নির্দোষ থেকে আমি আপনাকে খুশি মনে মেনে নেব? সেটাই কি হওয়ার কথা নয়? না, সেটা হওয়ার কথা নয়। আপনার বাবা নির্দোষ হতে পারে, কিন্তু আপনি আমার সাথে কি কি করেছেন আমি কি ভুলে গেছি? বিয়েটা কিভাবে করেছিলেন মনে নেই? এই এক বালের করে কতবার দিবা? জীবন ভর দেব। ওয়াও, তার মানে জীবনভর আমার সাথে থাকতে চাও? আমি সেটা কখন বললাম? আজ হোক বা কাল হোক, আপনাকে তো আমি ছেড়েই যাব। পরে দেখা যাবে তুমি ছেড়ে গেলেও তো আর আমি ছেড়ে দিতে দিচ্ছি না। জামা কাপড় গোছাও, সে একটা লং ট্যুর দেব, একেবারে সুখবর নিয়ে ফিরবো। মাহি ভ্রু কুচকে জানতে চাইল, কিসের সুখবর? এজওয়ান দু হাত দিয়ে মুখ ঢেকে লজ্জা পাওয়ার ভান করে বলল, আব্বা আম্মা হওয়ার। মাহি বিরক্ত হয়ে লাগেজ গোছাতে গেল। না নিয়ে ছাড়বেও না এই পদলোক। ইব্রাহিম ইমনকে বলেছে তারা সুন্দরবন যাবে, ইমনকেও যেতে হবে। মালিক যখন বলেছে তখন ইমন যেতে বাধ্য। ইমন খুব শীঘ্রই এই ড্রাইভিংয়ে চাকরিটা ছেড়ে দিবে, কোনো প্রাইভেট কোম্পানিতে খুঁজবে চাকরি। ইমন রাজি হয়। ইব্রাহিম সেই সুযোগে বলে বসলো, তোমার তো একটা ছোট বাচ্চা বোন আছে শুনেছি,
তাকেও নিতে পারো। ভাই বোন অনেকদিন হলো তো দেখা সাক্ষাৎ করো না, এই সুযোগে বোনকেও ঘুরতে পারবে। ইমন না করে দিল। উর্মিকে নিয়ে আসলে আম্মা একা হয়ে যাবে, বাসায় আনা যাবে না। ইব্রাহিম আর কিছু বলল না, চলে গেল। উর্মির ফোন আসা ইমন সাইডে এসে কথা বলতে লাগলো। কথার এক ফাঁকে ইমন জিজ্ঞাসা করলো, সুন্দরবন যাবি ঘুরতে? উর্মি সাথে সাথে হ্যাঁ বলে ফেললো। ইমন বলল, ঠিক আছে, কাল নিতে আসবো। প্যাকিং করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকিস। উর্মি আচ্ছা বলল। তানভীর রীতিমতো ফ্লোরে শুয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তার ভাই ঘুরতে যাবে অথচ তাকে নিবে না। সেদিন ল্যাপটপ নষ্ট করার জন্য তেহরান তাকে 1000 বার কান ধরে উঠবস করিয়েছে। পা কোমর ব্যথা 1 সপ্তাহ ভুগেছে সে। আজ ভাইয়ের পা ধরে হলেও সে ভাইকে রাজি করাবে। তেহরান ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, তার ফ্রেন্ডরাও চলে এসেছে। তানভীরকে গড়াগড়ি করে কাঁদতে দেখে ওদের ভীষণ মায়া হলো। তানভীরকে কোথাও নিতে চায় না সাথে করে তেহরান। ছেলেটা ভীষণ ছটফটে স্বভাবের বলে তেহরানের বন্ধু সৈকত তেহরানকে বলল, কুকারে তো যাচ্ছি, নিয়ে গেলে কি হবে? তেহরান রাগী চোখে তাকিয়ে বলল, ওটার সাথে নিলে আমার ওটার পেছনে শুধু দৌড়াতে হবে, ঘোরাঘুরি আর হবে না। আমরা সামলাবো ওকে, তো সামলাতে হবে না। অনেক বলা বলির পর তেহরান রাজি হলো। তানভীর সে তো মহা খুশি, পারে না তো লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিতে। আহা, খুব ঘুরবে সে। কুয়াকাটার কুয়া নদীতে সেই কয়েকটা ডুব দিবে। তানভীর ফুরফুরে মেজাজে তার জামা কাপড় সব গুছিয়ে নিল। প্রায় কতগুলো মাস পর আজ প্রেমা নিজের রুম থেকে বেরিয়ে ছাদে এসেছে। তার জীবনের কোনো উন্নতি হয় না। সন্তান হারানো, মাতৃত্ব হারানোর 1 সপ্তাহ পর তার বাবা রতন শিকদার এসেছিল এ বাড়ি। প্রেমা একটা কথাও বলেনি, ঘৃণায় রাগে মুখ ফিরিয়ে নিয়েছিল। লোকটা এসে তাকে বলেছিল, শেখর যখন বাচ্চা চায় না নিতে তাহলে নিতে গেলি কেন বাচ্চা? সেই জন্য তো শেখর এটা বলল, নিজের দোষে তোর এই অবস্থা হয়েছে। সিরিয়াসলি? একজন বাবা ওই সময়টাতেও দাঁড়িয়ে তার মেয়ে জামাইয়ের এত বড় অন্যায়টা না দেখে তার দোষ বলছিল। প্রেমাকে ইচ্ছে করে এই শখে পড়ে বাচ্চাটা নিয়েছিল, তার অগোচরে এসে গেছে। মেডিসিন তো খাচ্ছিল, কিন্তু এক পাতা মেডিসিন কয়দিন যায়? সারা জীবন তো আর এক পাতায় চলে না। শেখরকে বলেও ছিল প্রেমা তার ওষুধ শেষ হয়ে গেছে, সে যেন প্রোটেকশন নেয়, কিন্তু না, সে নেয়নি। যার ফলস্বরূপ আজ সে নিঃস্ব। নিচ থেকে শেখরের গলার আওয়াজ ভেসে আসলো। প্রেমা লম্বা একটা শ্বাস ফেলল। না জানি এখন কোন কথা শোনাবে, কোনো অত্যাচার শুরু করবে। প্রেমা নিচে নিজের রুমে আসলো। শেখর সোফায় বসে মদ খাচ্ছিল। প্রেমা আসতেই বলল, যা চানাচুর নিয়ে আয়। প্রেমা নীরব পায়ে রান্নাঘরে এসে দেখলো চানাচুর নেই। রুমে এসে শেখরকে জানাতে শেখর প্রেমার চুলের মুঠি টেনে ধরে বিশ্রী রকমের বকা দিয়ে বলল, মাগি, চানাচুর কই গেল? সেদিন না আনলাম, সব খাইয়া ফেলছস? আশ্চর্য, প্রেমা খেতে যাবে কেন চানাচুর? দুবেলা যে ডাল ভাত পায় খেতে, এটাই তো অনেক। সেখানে চানাচুর খাবে তাও প্রেমা ব্যথায় চোখ মুখ কুচকে বলল, আমার ছোট ভাই খেয়েছে, আমি খাইনি। শেখর ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে প্রেমাকে। প্রেমা হাতের কনুইতে ব্যথা পেল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, একেবারে মেরে ফেলতে পারেন না আমায়? আধমরা করে বাঁচিয়ে রেখে কি মজা পাচ্ছেন আপনি? শেখর উঠে আসলো, প্রেমার গাল চেপে ধরে বলল, একদম অসাহসিক কথা বলবি না আমার সাথে। তোরে মেরে ফেললে তো আমারই লস। তোকে আমি চিন্তা লাশ বানিয়ে রাখবো। এতে আপনার কি লাভ? আপনি আমায় বিয়ে কেন করেছেন? শুধু শরীরের লোভে? শরীর তো পতিতালয়ে পাওয়া যায়। আর আপনার এই সংসার জীবনে আমি কি পেয়েছি বলতে পারেন? আপনি কোনোদিন ভালো মুখে কথা বলেছেন আমার সাথে? আমার কি লাগবে না লাগবে জিজ্ঞেস করেছেন? আমি অসুস্থ হলে কখনো মাথায় হাত রেখে রাখা তো দূরের কথা, ভালো মুখে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি, আমার শরীরটা কেমন আছে? একটা স্বামীর কাছে একটা মেয়ে কি চাওয়া পাওয়া থাকে, আর আমি কি পাচ্ছি প্রতিনিয়ত? আমার বাচ্চাটাকে মেরে ফেলেছেন, আমাকে অকেজো করে দিয়েছেন, প্রতিদিন শরীরে হাত তুলতে ভুলেন না। আমার এত কষ্ট দেওয়া যায় একটা মেয়েকে? এর চেয়ে বড় মেরে ফেলুন আমাকে। শেখর প্রেমাকে বাজেভাবে ছুঁয়ে দিয়ে বলল, না না সোনা, তোকে একেবারে মেরে ফেলা যাবে না। তোকে মেরে ফেললে তো আমার জ্বালা মিটবে না। এই তোর কারণে সোলেমান আমায় ভরা ক্যাম্পাসে পিটিয়েছিল, তার দাগ এখনো পিঠে আসে আমার। এত সহজে ছেড়ে দিব না আমি তোকে। ছাড়বো না। কদিন পর তো তোকে আমি আমার পতিতলয়ে রেখে আসবো। 16 মার্চ মহাদেবপুর ইব্রাহিম আসলো উর্মিকে নিতে। ইমনের আসার কথা ছিল, কিন্তু ইব্রাহিম বেটা ইমনকে ভংচং বুঝিয়ে বলেছে, আমিও রুমাইশাকে আনতে মহাদেবপুর যাচ্ছি। তো আমি যখন যাচ্ছি তখন তোমার বোনকেও আমি নিয়ে আসব। তোমার কষ্ট করে যে লাভ নেই,
তাছাড়া তোমাকে আর ইয়াসিনকে তো আজ বৃদ্ধাশ্রম যেতে হবে খাবার সামগ্রী দিতে। ইমন ইব্রাহিমের ভংচংকে সোজামনি নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে চলে যায় ইয়াসিনের সাথে। ইব্রাহিম ফুরফুরে মেজাজে চলে আসে মহাদেবপুর। উর্মি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ভাইয়ের, কিন্তু হুট করে মেয়র সাহেবকে দেখে থতমত খেয়ে যায়। ইব্রাহিম গাড়ির দরজা খুলে দিয়ে বলে, ভেতরে এসো, বসা হোক। উর্মি এদিক সেদিক তাকালো, সেটা দেখে ইব্রাহিম বলল, তোমার ভাই আসেনি, আমি এসেছি নিতে, ভেতরে আসো। উর্মি উঠে বসলো গাড়িতে। ইব্রাহিম গাড়ি স্টার্ট দিল। গাড়ি চালানোর মাঝে বারবার ইব্রাহিম উর্মির দিকে তাকাচ্ছিল, সেটা দেখে উর্মি বিরক্ত হয়ে পড়ল। গাড়ি চালানোর সময় আপনার আমাকে এই দেখা দেখির জন্য যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমাকে পটল তুলতে উপরে চলে যেতে হয়, তাহলে কি খবর আছে? ইব্রাহিম জিজ্ঞাসা করলো, কয়টার খবর রমণী? আপনি সামনে তাকিয়ে গাড়ি চালান দয়া করে। পাশে এমন সুন্দরী বেবি গার্ল থাকলে সামনে তাকিয়ে গাড়ি চালাবো কি করে? করছেন আমার সাথে? কসম, একদমই না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।